আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বা সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যাটা হয়নি এমন মানুষ আছে বলে আমাদের তো মনে হয় না। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে জ্বর। আমরা জানার চেষ্টা করব জ্বর কেন হয়, জ্বর হলে কখন ডাক্তারের কাছে আপনি পৌঁছবেন, জ্বর হলে ভাত খাওয়া যাবে কিনা, জ্বর হলে স্নান করা যাবে কিনা, জ্বর নিয়ে যাবতীয় যত প্রশ্ন আছে আজ আমরা সেগুলি আলোচনা করব। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমার ভীষণ প্রিয় একজন মানুষ এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকে খুব কমন একটা বিষয় নিয়ে ভাবলাম যে আপনাকে জিজ্ঞাসা করি। প্রথম কথা হচ্ছে জ্বর, মানে জ্বর কখন আমি বলবো এটাকে জ্বর? আমাদের বডির যে টেম্পারেচার হুম সেটা যদি ডাক্তারি মতে হতে হয় হুম তাহলে 98.6 তার নিচে হতে হবে। 98.5 অব্দি নর্মাল। হুম এবার 98.6 অনওয়ার্ড তো জ্বর বলা হবে। হুম। এবার এর আবার অনেকগুলো ফ্যালাসি আছে। আচ্ছা। যদি দেখা যায় যে আমাদের বডির টেম্পারেচার 99.5 টু 100.4 হুম এই রেঞ্জের মধ্যে থাকছে, হুম। তাহলে কিন্তু এটাকে জ্বর বলা হবে। তার মানে আচ্ছা। আমি কন্ট্রাডিক্টরি কথা বললাম। হুম একটা বললাম যে 98.6 হুম বা তার ঊর্ধ্বে হলে জ্বর বললাম, হুম আবার কিছুক্ষণ পরে বললাম হুম। যে 99.5 থেকে 100.4 এই রেঞ্জে যদি কারো জ্বর থাকে তার জ্বর শুরু হয়েছে বলা হবে। টেম্পারেচার যদি থাকে। টেম্পারেচার এখন যদি মনে করুন আমাদের তো বডির হুম টেম্পারেচার হুম 37 ডিগ্রি হুম সেন্টিগ্রেডের নিচে হতে হবে। হুম এবার কারো যদি আপনি সেন্টিগ্রেডে হুম বলেন হুম হুম তাহলে 37.5 থেকে হুম। শুরু জ্বর হওয়াটা, হুম যে হুম টেম্পারেচার হুম থাকলে তখন হুম জ্বর হওয়া হয়েছে বা হুম। হচ্ছে আমরা বলতে শুরু করব এটা সেলসিয়াস স্কেলে। সেলসিয়াস স্কেলে। হুম আর ফারেনহাইট স্কেলে হুম একটু আগে হুম বললাম যে হুম, ঠিক। হ্যাঁ। 99.5 টু 100.4। হুম। তবে আমরা এর নেক্সট যেটা আমি বলবো সেটা শুনে খুব অবাক হয়ে যাব, হুম। যে মাইল্ড ফিভার বলবো যদি 102 এর নিচে থাকি। আমরা তো আচ্ছা। 101 হলেই খুব হ্যাঁ, মানে ভয়, 101 জ্বর 100 হয়েছে, জ্বর হয়ে গেছে, 102 জ্বর জ্বর হয়েছে। হয়ে গেছে। হ্যাঁ। অনেকে আবার 102 জ্বরকে বলে একদম 200 জ্বর উঠে গেছে, এরকম বলে। মানে 102 মানে ভয়ানক, কিন্তু এটাকে মাইল্ড ফিভারের ক্যাটেগরাইজ করা হয়েছে, মাইল্ড ফিভারের গ্রুপে রাখা হয়েছে। হুম সুতরাং আপনার প্রশ্নের উত্তর যদি সোজা সাপটা ভাবে দিতে হয়, হুম এই এত কিছু হুম ভেবে লোকের কাছে বললে লোকে তো বুঝতে পারবেন না। আপনি কমনলি 99 থেকে জ্বর হওয়া শুরু হয়েছে বলতে পারবেন, যে আচ্ছা। 99 হলো সেটা তার মানে আপনার জ্বর জ্বর। হয়েছে। এবং 99টা ওরাল টেম্পারেচারের কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের আন্ডার আর্মসের হুম। টেম্পারেচার কিন্তু ওরাল টেম্পারেচারের থেকে হুম। 1 ডিগ্রি কম। আচ্ছা। ঠিক আছে? সুতরাং আপনার যদি 99 মুখে হয় হুম। তাহলে কিন্তু আন্ডার আর্মসের টেম্পারেচার হবে 98। 8। তার আচ্ছা। মানে ওইটা আবার হুম এক্ষেত্রে প্রযোজ্য হয়ে হুম যাবে যে 98.6 হুম। যদি আন্ডার আর্মের টেম্পারেচার হয় তখন আমরা বলবো জ্বর হয়েছে। আচ্ছা, তার মানে যখন আমরা আন্ডার আর্মে যখন মাপছি তখন আমাকে 1 ডিগ্রি বেশি ধরে চলতে হবে। হ্যাঁ, 1 ডিগ্রি আচ্ছা। বেশি ধরে চলতে আচ্ছা, হবে। আপনি বললেন 104 অব্দি, তার অব্দি, তার উপরে কি বডি টেম্পারেচার যায় না? হ্যাঁ, হতে পারে আচ্ছা 105 অব্দি আমি জ্বর প্রায়শই পাই। আচ্ছা। যেগুলো ডেঙ্গু ফিভার চলতে হুম থাকে, কিছু হুম কিছু ভাইরাল ইনফেকশনে হুম 105 অব্দি জ্বর ওঠে। হুম এই যে 103, 104, 105, এটা তো মোটামুটি হাই হুম গ্রেড হুম হুম টেম্পারেচার। হুম হুম। এইগুলোতে ঝামেলাগুলো যেগুলো হয় সেগুলো ডিলিরিয়াম হতে পারে, আচ্ছা। উল্টোপাল্টা পেশেন্ট কথা বলতে পারেন, হুম বা কনভালশন হতে পারে, সিজার ডিসঅর্ডার হুম যেটা, হুম হুম কেউ কেউ অজ্ঞান হয়ে যেতে পারেন। সেই জন্য এই যে জ্বরটাকে উঠতে দেওয়া হুম এতটা টেম্পারেচারে ভালো না। হুম প্যারাসিটামল আছে, আইবুপ্রোফেন, পেশেন্টের হুম ভেরিয়েশন বা হুম হুম প্রকারভেদে আমরা তো দিই। হুম। কিন্তু যখন বেশি জ্বর উঠছে খুব দ্রুত, তখন বডিটাকে কুলিং করে দেওয়ার প্রয়োজন আছে। ঈষৎ উষ্ণ জলে চান করিয়ে দিন, বা ভালো করে স্পঞ্জ করুন। বডিটাকে হিট হয়ে গেছে, ঠান্ডা করতে হবে। মূল কথা হচ্ছে শরীরটা গরম হয়ে গেছে, এটাকে আপনাকে ঠান্ডা করতে ঠান্ডা হবে। করতে সেটা হবে। সেটা আপনি স্নান করলেও হবে। স্নান করলেও হবে। মানে এমন নয় যে অনেকে বলে না জ্বর হয়েছে স্নান করিয়েছিস কেন, তাতে ঠান্ডা বসে যাবে, এরকম তো অনেক শুনতে পাই আমরা। মানে এর মানে কিছু এটা। হয় না। আমার বাচ্চা যখন 6 মাস বয়স হুম ছিল, হুম আমার বাচ্চা এখন বড় হয়ে গেছে, হুম তখন তার রাত্রি 3টের সময় জ্বর উঠে গেছিল 102.4, এবং বাচ্চাদের খুব ফেব্রাইল হুম হুম কনভালশন হুম হয়। বাচ্চাদের জ্বর হলে হুম। ভীষণ তড়কা হয়। তো আমি ওকে এক রাত্রে 3 বার স্নান করিয়েছি, আচ্ছা 6 মাসের বাচ্চাকে। আচ্ছা। টাবের মধ্যে হুম বসিয়ে হুম ওর মা ওকে ধরে আছে, হুম আমি জল ঢালছি, বাচ্চাকে ঠান্ডা করে। বাচ্চা কাঁদছে কিন্তু হুম। কিছু করার নেই, করার নেই। আমাকে ওকে বাঁচাতে হবে। হুম ও কনভালশন না হয়ে যাচ্ছে। স্নান করানোটা গরিত অপরাধ নয় আচ্ছা আচ্ছা। জ্বরের ক্ষেত্রে।
স্নান করানো যেতেই পারে। একদম। আচ্ছা, তো বিষয়টা হলো জ্বর হয় কেন অ্যাকচুয়ালি আমাদের? জ্বর হওয়ার অনেক কারণ। খুব কমন যে জ্বর হয় সেগুলো কোনো একটা ইনফেকশন হয়েছে। ইউজুয়ালি ভাইরাল ফিভার হয়। ম্যালেরিয়া হতে পারে, সেটা ভাইরাল ফিভার মানে যে কোনো ভাইরাস? যেকোনো ভাইরাস দিয়ে হতে হুম পারে। হুম আবার প্রোটোজোয়াল ইনফেকশন হতে পারে, ম্যালেরিয়া একটা প্রোটোজোয়া, হুম, সেটা দিয়ে আচ্ছা, ইনফেকশন হ্যাঁ হতে হ্যাঁ, পারে। ডেঙ্গু একটা হুম ভাইরাস, হুম টাইফয়েড একটা হুম ব্যাকটেরিয়া। হুম ব্যাকটেরিয়াল ফিভার হতে পারে, ভাইরাল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, বিভিন্ন ইনফেকশন হুম হুম যেগুলো আছে সেগুলো শরীরে ঢুকে হুম, জ্বর হতে পারে। স্ট্রেস থেকে জ্বর হতে পারে। আচ্ছা, বাচ্চাদের আবার স্ট্রেস ডিহাইড্রেশন থেকে থেকে, টেম্পারেচার বেড়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছেন? হুম আবার পন্টাইন হেমারেজ আছে ব্রেনে একটা জায়গায় যেখানে আচ্ছা, থার্মোরেগুলেশন হয়, সেখানে হেমারেজ হলে আবার বডির টেম্পারেচার বেড়ে যেতে পারে। হুম, ব্রেনে কোনো একটা পার্টিকুলার জায়গা যেখানে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ হয়, সঙ্গে হুম সম্পর্কিত, সেখানে হলে জ্বর বেড়ে যেতে হুম পারে। কিছু কিছু ড্রাগস আছে, হুম নেশা করার জিনিস, হুম সেগুলোতে টেম্পারেচার বাড়তে পারে। হুম, টেম্পারেচার বাড়লেই মানে শুধু সবসময় যে ইনফেকশন হচ্ছে তা না। আবার কিছু কিছু ক্যান্সারে তো টেম্পারেচার বাড়ে, আমরা জানি। নাইট সোয়েটস হয় রাত্রিবেলাতে, বিশেষ করে হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি গুলো, হজকিন্স লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা। সুতরাং জ্বর সাধারণত ইনফেকশন থেকে হয়। কিছু কিছু নন ইনফেক্টিভ কজেসও আছে জ্বর হওয়ার জন্য। তবে জ্বর যদি হয় এবং সেটা যদি আপনি যদি বুঝতে না পারেন যে কোনো একটা ইনফেকশন থেকে হচ্ছে কিনা, কোনো লোকালাইজিং সাইন নেই, হুম যে আপনার কাঁপুনি দিয়ে হুম জ্বর আসছে না, বা হুম নাক থেকে জল পড়ছে না, হুম গলা ব্যথা নেই, মানে হুম কোনো সিমটম পাওয়া যাচ্ছে না, কিন্তু জ্বর 3 দিন আছে, হুম, তাহলে তো এটা নিয়ে ভাববার বিষয়। ওকে, তার মানে মানে ইনফেকশন থেকে জ্বর আসছে না, গুরুতর কোনো সমস্যা ভেতরে লুকিয়ে আছে, এটা বোঝার একটা ইন্ডিকেশন যে হতে আপনার, পারে। আপনার সর্দি নেই, মাথা ব্যথা নেই, বা যেগুলো হয় আমাদের সাধারণত ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে যে জ্বর গুলো হয় আর কি। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি জানতে চাই যে এই যে বৃষ্টি হচ্ছে এখন, টানা বৃষ্টি, এরপরে হয়তো বৃষ্টির পরে ঠান্ডা আসবে, তো এই যে ওয়েদার চেঞ্জের সঙ্গে জ্বরটা খুব মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা ছোট বাচ্চা হোক বড় হোক সবার মধ্যে এটা হয়। তো এই ওয়েদারের সঙ্গে কিভাবে সম্পর্কিত জ্বর? কিছু কিছু ভাইরাস আর কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, যে এনভায়রনমেন্টাল টেম্পারেচার হুম এবং হিউমিডিটি দ্বারা হুম, অ্যাক্টিভেটেড হয়ে যায়। আচ্ছা, মনে করুন প্রচন্ড গরম, হুম সেটা গরমে ভাইরাস হুম মরেই যাবে। হুম হুম কিন্তু একটা ঠান্ডা হুম আবহাওয়া তৈরি হলো, বৃষ্টি হুম টিষ্টি হুম পড়লো হুম টড়লো, হুম একটু হিউমিডিটি চেঞ্জ হলো, হুম হুম তখন ভাইরাস যে প্রকোপটা, হুম, ভাইরাসের বংশবৃদ্ধি, এই হুম, প্রকোপটা অনেক বেড়ে যায়। আচ্ছা, সিজনাল ফ্লু এগুলো সময় খুব বেশি হয়, বিশেষ করে ভাইরাল ইনফেকশন গুলো। তো ওয়েদার চেঞ্জ হলে খুব কমন। আবার যখন দেখবেন প্রচন্ড শীতে কিন্তু অত সর্দি কাশি হয় না। না, কিন্তু শীত থেকে যখন গরম পড়তে আরম্ভ করে, ট্রানজিশন পিরিয়ডটাতে, যেটা বসন্তকাল বেরিয়ে, অনেক ভাইরাস অ্যাক্টিভেটেড হয়ে যায়। অনেক ভাইরাস তখন বিভিন্ন রকম ভাইরাস সর্দি কাশি করতে পারে, তখন কনজাংটিভাইটিস হয়, বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে। হাম পক্স ওই হাম সময় পক্স ওই সময় ভীষণ বেশি হয়। কমন। সুতরাং টেম্পারেচার চেঞ্জ হওয়া, এনভায়রনমেন্টাল টেম্পারেচার, হিউমিডিটি বা ওয়েদার চেঞ্জ হওয়াকে এক কথায় যদি আমরা বলি, সে সময় ভাইরাস অ্যাক্টিভেশন খুব বেশি বাড়াবাড়ি রকমের হতে থাকে। ওকে, এবার যেটা প্রশ্ন হচ্ছে যে কোন জ্বরটাকে আমি বলবো ভাইরাল জ্বর, আর কোন জ্বরটাকে বলবো আমরা যে এটা ভাইরাল জ্বর নয়, এটার অন্য অন্য কোনো কিছু। কারণ থাকতে পারে? ভাইরাল জ্বর সাধারণত খুব হাই গ্রেড টেম্পারেচার দিয়ে আসে, মানে মানে খুব লো, খুব বেশি জ্বর, টেম্পারেচার, আচ্ছা আচ্ছা, 101, 102, 3 এরকম জ্বর হয় হুম, টেম্পারেচার। 2 নম্বর, হুম, সর্দি কাশি থাকতে পারে তার সাথে, অথবা গলা ব্যথা থাকতে পারে। হুম 3 নম্বর, মাইলজিয়া হয়, গায়ে খুব ব্যথা। হুম হুম 4 নম্বর, সিভিয়ার উইকনেস, দুদিনের জ্বরে প্রচন্ড দুর্বলতা। 5 নম্বর, র্যাশেস, গায়ে বিভিন্ন রকম দাগ, র্যাশ, র্যাশ হয়েছে। 6 নম্বর, চোখ লাল হতে পারে বা কনজাংটিভাইটিস হতে পারে। 7 নম্বর, পেটে ব্যথা। 8 নম্বর, চিলস, কাঁপুনি দিয়ে কাঁপুনি দিয়ে আর কি, কাঁপছে, হুম মানে শরীর কাঁপছে। হুম, 9 নম্বর, লুজ মোশন হতে পারে। আচ্ছা আর 10 নম্বর, গা বমি হতে পারে বা খিদে চলে যেতে পারে। আচ্ছা, এই 10টা ভাইরাল জ্বরের লক্ষণ। তার মানে কি 1 থেকে 10 অব্দি যা যা বললাম সব একটা রোগীর মধ্যে না থাকতে হবে? তা নয়, তার কোনো মানে নেই। কিন্তু ম্যাক্সিমামটা থাকতে হয়। ম্যাক্সিমামটা থাকতে হবে, কারণ আমি এরকম ভাইরাল ভাইরাল ফিভার দেখেছি যার হুম, পেশেন্টের সর্দি কাশি নেই, শুধু গায়ে ব্যথা আর হাই গ্রেড ফিভার নিয়ে আমার কাছে এসছে। তো ম্যালেরিয়া ভেবে আমি টেস্ট করতে দিয়েছি, ম্যালেরিয়া নেই, ডেঙ্গু নেই, টাইফয়েড নেই, কিন্তু তার জ্বর আর গায়ে ব্যথা। ইভেনচুয়ালি 5-7 দিনের মধ্যে এমনি জ্বর চলে গেল, সে ঠিক হয়ে গেল, কোনো ওষুধ অ্যান্টিবায়োটিক কিছু ছাড়াই, প্যারাসিটামল আর এই ঘরোয়া খাবার দাবার খেয়ে, ফলমূল খেয়ে, বেশি করে জল টল খেয়ে রেস্ট নিয়ে ঠিক হয়ে গেল। ম্যালেরিয়ার কথা শুনলাম তো, আমাদের এখানে ম্যালেরিয়ার প্রকোপটা একটু কম তুলনায় গ্রামাঞ্চলে, বা আমরা ঝাড়খণ্ড বা ওই সমস্ত জায়গায় আমরা দেখেছি অনেক বেশি। তো
ম্যালেরিয়া হলে তার কি লক্ষণ? ম্যালেরিয়া হলে যে হাই গ্রেড টেম্পারেচার হয়, আচ্ছা, আর তার সাথে কাঁপুনি দিয়ে জ্বর আসে, ওটা মাস্ট। মাস্ট। চিল অ্যান্ড রাইগার বলে। হুম, আর ভাইরাল ফিভারের সিমটমস গুলো হুম, থাকবে না, হুম, যেগুলো নিয়ে আলোচনা করলাম। হুম, আর যথারীতি যে কোনো জ্বরে দুর্বল হয়, তাই হুম, ম্যালেরিয়াতেও হুম, দুর্বল হয়। হুম, মানে আপনার জ্বর 3 দিনের মধ্যে কমছে না, হুম। একই রকম কেঁপে জ্বর আসছে, তাহলে ম্যালেরিয়া পরীক্ষা করতে হবে। তখন আচ্ছা, কিছু ব্লাড টেস্ট করতে হয়, যার আচ্ছা, মধ্যে আচ্ছা। ম্যালেরিয়ার পরীক্ষা আমরা সাধারণত সব হুম, ডাক্তারবাবুরাই দিয়ে থাকি। কমন। কমন একটা হ্যাঁ, হ্যাঁ, জ্বরের কারণ আর কি। হ্যাঁ, ভাইরাল জ্বরের ফিভার কারণ। হলো না মানে ম্যালেরিয়া, ডেঙ্গু, হ্যাঁ, হ্যাঁ, টাইফয়েডের মধ্যে হ্যাঁ, কিছু হ্যাঁ, একটা হ্যাঁ, হতে পারে। হতে পারে। সেটা যদি না হয় তখন চিন্তায় পড়ে যাই আমরা, যে আচ্ছা, স্কাব টাইফাস হ্যাঁ, হচ্ছে কিনা বা জন্ডিস হচ্ছে হ্যাঁ, কিনা বা হোয়াট এভার, সেগুলো তখন আমরা তারপরে সেকেন্ডারিলি ভাবতে আরম্ভ করি। কিন্তু প্রাইমারিলি জ্বর হলে প্রথমেই সাধারণত ভাইরাল ফিভার ভাবা হয়, এবং হ্যাঁ, আমরা সাধারণত পেশেন্টদের বলি যে 2-3 দিন বাড়িতেই থাকুন, হ্যাঁ, আমাদের কাছে আসতে হবে না। হুম, প্যারাসিটামল খান, জল খান, নর্মাল বাড়ির খাবার দাবার খান, রেস্টে থাকুন। হুম, এবার আপনার অল্প জ্বর এসছে, প্যারাসিটামল খেয়ে জ্বর কমে গেছে, তার মানে কি কাজে বেরিয়ে যাবেন? একদম না, রেস্টে থাকতে হবে। কাজে গিয়ে আপনার যদি ভাইরাল ফিভার মানে হয়, শরীরটাকে রিকভার করার টাইম টাইম দিতে হবে। দিতে হবে। কারণ আপনি যে কেউ টাইম দিচ্ছেন না, প্লাস হুম, আপনার যদি ভাইরাল ইনফেকশন হয়ে থাকে, আপনি যে হুম, কাজের জায়গাতে যাচ্ছেন হুম, অফিসে, হুম। আরো 5টা লোককে তো আরো ছড়াবেন। 5টা লোকের মধ্যে আপনি আপনার ভাইরাসটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছেন। যাচ্ছে না, তাহলে তো হুম। আটকাবে না। হ্যাঁ, এটাই হয়, মানে বাড়ির একজনের হলে বাকি যে আরো 2-3 জন থাকে সবারই হবে, তাদের মধ্যে আর কি সেটা হয়ে যায়, মানে নিশ্চয়ই এটা আটকানো খুব ডিফিকাল্ট। মানে ডিফিকাল্ট। আমাদের মতন ঘরে, মানে যাদের একই সঙ্গে থাকছি, উঠছি, বসছি, খাচ্ছি, তো একই সঙ্গে থাকলে কিন্তু এটা মুশকিল হয়ে পড়ে। মুশকিল। ম্যালেরিয়া জ্বরের লক্ষণটা তো জানলাম, এরপরে টাইফয়েড জ্বরের কি আলাদা লক্ষণ? আলাদা কিছু লক্ষণ না, টাইফয়েডের জ্বরে খুব হাই গ্রেড ফিভার আসে, এবং হুম, আহ, কোনো কিছুতে কমছে না, হয়তো 5 দিন হয়ে গেল জ্বর, তখন টাইফয়েডের অ্যান্টিবডি টেস্ট করতে দেওয়া হয়। এবং সেই আগে সেই ডাবল পিক টেম্পারেচার এইসব ওইসব হুম, এখন আমরা অত পাইটাই না, হুম, হয়তো পাওয়া যায় কিন্তু হুম, ওই প্যাথোগনোমোনিক কোনো সাইন না। টাইফয়েডের ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং টাইফয়েডের কমপ্লিকেশন গুলো তো হুম, কোলোনি আলসার হতে পারে, হুম, ইন্টেস্টিনে মেনিনজিজম হতে পারে, মানে টাইফয়েড থেকে মেনিনজাইটিসের মতো সিমটম হতে পারে। তো দেন টাইফয়েড হলে সেটাকে ব্যাকটেরিয়া ইনফেকশন, হুম, সালমোনেলা টাইফি বলে একটা ব্যাকটেরিয়া দেওয়া হয় সেটাকে, বা প্যারাটাইফি, সেটা ওই অ্যান্টিবায়োটিক দিলে সেটা কমে যায়। কখনো কখনো ওরাল অ্যান্টিবায়োটিকে কমে, বা কখনো কখনো আজকাল রেজিস্ট্যান্ট টাইফয়েডও পাই, সেক্ষেত্রে ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক, এটা কম্বিনেশন অফ হুম। ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক্স বিভিন্ন দিতে হয়। রকম অ্যান্টিবায়োটিক তাতে দিয়ে। ওই হুম। টাইফয়েড জ্বরের এইভাবে চিকিৎসা করা হয় আর কি। আরেকটা যেটা রইলো সেটা হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু সব ভাইরাস। থেকে ভয়ানক আমাদের কলকাতা শহরে বর্ষার জল জমলেই হয়েছে, যে মানে এটার একটা ভয়, মানে এটার একটা ভীতি, মানে সবার মধ্যে একটা কাজ করে। তো এটা কি করে আমি আলাদা করে চিনবো? গায়ে র্যাশেস হবে, ওকে। গা বমি হয় প্রচন্ড, আচ্ছা, খাবার আচ্ছা, ইচ্ছে চলে যায়। আচ্ছা, ভাইরাল ফিভারের চেয়ে বেশি আচ্ছা, পেটে ব্যথা হতে পারে। আচ্ছা, আচ্ছা। তো জ্বর হয়েছে, খাবার ইচ্ছা নেই, বমি করছে, পেটে অল্প বিস্তর ব্যথা, বা বা কারণ লিভার ইনফ্লামেশন হয় আর কি, হুম। তাহলে সন্দেহ করতে হবে ডেঙ্গু। কিন্তু সন্দেহের বশে তো আর আমি না, পেশেন্টকে না, তো টেস্ট করতে হবে, টেস্ট তো সন্দেহের বশে করতেই হবে। আজকাল চিকিৎসকরা খুব রিস্কি আর কি। রিস্কি, হ্যাঁ। হ্যাঁ সেটা। কারণ আমাদের কাছে টুলস আছে, আমরা হ্যাঁ, জানতে পারি যে জানতে আমি পারি কেন আমি সন্দেহের বশে হ্যাঁ, চিকিৎসা না, কিছু ব্লাড টেস্ট আছে সেগুলো করে হ্যাঁ। জেনে নিতে হবে। এইবার ঘটনা হচ্ছে যে আমার জ্বর হয়েছে, আমার 102 জ্বর আছে, 103ও জ্বর আছে, বা টেম্পারেচার আমার অনেক বেশি, মানে 102, 3, 4 এইরকম আমার টেম্পারেচার। তো আমি এবার কি করব? আমাকে কি তৎক্ষণাৎ ডাক্তারের কাছে পৌঁছতে হবে, না আমি বাড়িতে কিছু করতে পারি? জ্বর হলেই প্রথমে বাড়িতে বিশ্রামে থাকবেন, রেস্ট ওকে, মোডে চলে যেতে হবে। ওকে। 2 নম্বর, অ্যাডিকুয়েট জল পান করতে হবে, কারণ জ্বরের সঙ্গে প্রচুর জল আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। হুম, টেম্পারেচারের জন্য বডি থেকে ওয়াটার ইভাপোরেশন হয়, জল পান করতে হবে বেশি। 3 নম্বর, সুষম অথচ স্বাভাবিক খাবার খেতে হবে, তেল মশলাযুক্ত খাবার নয়। আচ্ছা। ফলমূল চলতে পারে, হুম, জুস চলতে পারে, ডাবের জল চলতে পারে। 4 নম্বর, প্যারাসিটামল খাবেন। প্যারাসিটামলে শুধু যদি জ্বর না কমে, আইবুপ্রোফেন খেতে পারেন, কিন্তু প্যারাসিটামলে জ্বর কমে যায়। বডি ওয়েটের হিসেবে প্যারাসিটামলের ডোজ হয় 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এটা হচ্ছে 50 মিলিগ্রাম, 15 15 মিলিগ্রাম, মানে হ্যাঁ, 15 মিলিগ্রাম পার কেজি কেজি ওয়েট, পার ডোজ। পার ডোজ। হ্যাঁ, আচ্ছা, সারাদিনে একজন অ্যাডাল্ট 4000 মিলিগ্রাম প্যারাসিটামল খেতে পারেন। আচ্ছা। ঠিক আছে। হুম, 5 নম্বর, ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে, টেম্পারেচার বাড়িতে কখন আসছে, কখন প্যারাসিটামল খাচ্ছেন, হুম, কত টেম্পারেচার আসছে সেটা হুম, লিখে রাখতে হুম, হবে। হুম। 6 নম্বর, 3 দিন পরে যদি জ্বর না কমে 72 ঘন্টার মধ্যে, হুম। 4 নম্বর দিনে ডাক্তারের কাছে যেতে হবে। মানে 3 দিন আপনি বাড়িতে বসে ওয়েট করতে পারেন? পারেন। হ্যাঁ, ওকে।
বা তার সঙ্গে সর্দি কাশি হলো, অ্যান্টি অ্যালার্জিক খেলো এই 3 দিন, বা কোনো অ্যান্টিবায়োটিক নয় কিন্তু নিজে থেকে। আর 4 দিনের মাথায় ডাক্তারের কাছে যেতে হবে যদি 4th ডেও ফিভার থাকে, ওখানে আর গাফিলতি নয়, তখন আর বাড়িতে অপেক্ষা নয়। এই 6টা পয়েন্ট মনে রাখতে হবে। আচ্ছা পেশেন্টদের কাজ হচ্ছে এই 6টা পয়েন্ট অবধি। আচ্ছা 7 নম্বর পয়েন্ট থেকে ডাক্তারবাবু তার চিকিৎসা স্টার্ট করবেন 4 নম্বর দিন থেকে। এই 6টা পয়েন্ট মনে রাখতে হবে। আচ্ছা, তো ধরুন আমি 4 নম্বর দিনে আমি আসছি ডাক্তারের কাছে, তো 3 দিনে যখন জ্বর কমেনি, 4 দিনে যখন আমি আসছি, তার মানে আমার সিভিয়ার কিছু হয়েছে, বা সেটা সাধারণ জ্বরই হয়তো, কমছে না, তার অন্য কোনো কারণ আছে। তাহলে আমাকে কি কি মাথায় রেখে আসতে হবে? মানে আমি বলতে চাইছি, আমাকে ডাক্তারবাবুকে কোন কোন ইনফরমেশন গুলো দিলে তার ডায়াগনোসিস করতে সুবিধা হবে? এক্স্যাক্টলি। প্রথম ইনফরমেশন দিতে হবে জ্বরটা কবে থেকে শুরু হয়েছে, ওকে, কিরকম ফ্রিকোয়েন্সিতে জ্বর আসছে, কটা প্যারাসিটামল লাগছে জ্বর কমতে গিয়ে, শুধু জ্বর খেয়ে প্যারাসিটামল খেয়ে জ্বর কমছে নাকি আরো কিছু করতে হচ্ছে, গা মুছতে হচ্ছে বা স্নান করতে হচ্ছে, জ্বরের সঙ্গে সর্দি কাশি গলা ব্যথা আছে কিনা, র্যাশ আছে কিনা, কোভিড হয়েছে এরকম কোনো লোকের সংস্পর্শে এসছে কিনা, আচ্ছা, বা ভাইরাল ফিভার হয়েছে সেরকম কোনো লোকের সংস্পর্শে এসছে কিনা, জ্বরের সঙ্গে পেচ্ছাপের জ্বালা বা লুজ মোশন বা পেটে ব্যথা আছে কিনা। আচ্ছা, 7 নম্বর হচ্ছে অজ্ঞান হয়ে গেছে কিনা, এই জ্বরের মধ্যে অজ্ঞান হয়ে গেছিল কিনা বা কনভালশন হয়েছিল কিনা, সেটা ডাক্তারবাবু ইভেনচুয়ালি জিজ্ঞেস করে নেবেন। আর 9 নম্বর হচ্ছে শ্বাসকষ্ট হয়েছে কিনা, আচ্ছা, এই জ্বরের মধ্যে শ্বাসকষ্ট হয়েছে কিনা সেটা খুব জরুরি। আর 10 নম্বর এই একই সঙ্গে বাড়ির কোনো অন্য ফ্যামিলি মেম্বার্সের এই একই জ্বর হয়েছে কিনা। মানে এই 10টা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, না আপনি যখনই ডাক্তারবাবুর কাছে আসছেন 4র্থ দিনে, তখন এই 10টা পয়েন্ট আপনার মাথায় রাখতে হবে। এক্স্যাক্টলি। তাহলে ডাক্তারবাবুরও সুবিধে, আপনারও সুস্থ হওয়ার দিকে আপনি আরেক ধাপ এগিয়ে থাকলেন আর কি। আচ্ছা, এবার জ্বর হলে তো আমাদের কম্পন আসে, তো এই জ্বর আসলেই আমাদের গা কাঁপতে থাকে কেন? আমাদের বডি থেকে যে টক্সিনস বেরোয়, হুম। বডি থেকে যে কেমিক্যাল বেরোয়, হুম। বা সেগুলোকে আপনি সাইটোকাইনস বলতে পারেন, হুম। সেগুলো কাঁপে। তার কারণ হচ্ছে সেই টক্সিনস গুলোর জন্য কাঁপে আমাদের বডি। আচ্ছা, আর হিট ইভাপোরেশন হয়, তো আমাদের হুম। ভেসোডাইলেটেশন হয়, সেখান থেকে বডি টেম্পারেচার কমে যায়, সেই টেম্পারেচার কমে যাওয়ার জন্য কাঁপে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে ভাইরাল ফিভার বা ম্যালেরিয়া এগুলোতে ক্ষেত্রে দেখা যায়। সুতরাং চিলসটা বা কাঁপুনিটা খুব সিগনিফিকেন্ট ফাইন্ডিং না। অনেক সময় দেখা যায় জ্বর নেই অথচ কাঁপছে, তার মানে জ্বরটা কিছুক্ষণ বাদে আসবে, সেটা খুব সিগনিফিকেন্ট। সুতরাং জ্বর হলে এই কাঁপুনিটা খুব কমন। আমাদের বডিতে কিছু কেমিক্যাল মিডিয়েটার্স বা সাইটোকাইনসের জন্য আমাদের বডিতে এরকম কাঁপুনি হয়। এবার যেটা হচ্ছে মানে ভীষণ কমন, মানে আমাদের বাঙালিদের মধ্যে তো আছেই, বাইরেও এখন অনেকেই এটা আমি দেখি, যে জ্বর হয়েছে প্রথম দিন থেকেই অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেয়, যে 5 দিন অ্যান্টিবায়োটিক খেতে হবে। এইটা কতটা বিপজ্জনক? প্রথম কথা বলি যে ভাইরাল ফিভারে তো অ্যান্টিবায়োটিক কাজ করবে না, অ্যান্টিভাইরাল কাজ করতে পারে। অ্যান্টিবায়োটিক তো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। ফলে এটা একটা প্রথম ভুল। আপনি যদি মনে করেন যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করতে হবে, কারণ আপনার না হলে কোনো একটা বড় অসুখ আছে, ভাইরাল ইনফেকশনে একটা বডির ইমিউনিটি ডাউন হয়ে যায়, তো তখন কিছু ইনফেকশন বডির মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে যেতে পারে। বা আপনি এমন একটা এনভায়রনমেন্টে থাকেন যেখানে কারো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, আপনার ইনফেকশন হতে পারে, সেই ক্ষেত্রগুলো আলাদা, কিন্তু তাও অ্যাবসলিউট ইন্ডিকেশন নয়। কিন্তু ভাইরাল ইনফেকশন হয়েছে সেখানে অ্যান্টিবায়োটিক খাওয়াটা আনজাস্টিফাইড। মানে আপনি খেলেন, মানে শুধু শুধু খেলেন আর কি, মানে যেটা আপনার বডিতে কোনো কাজে লাগলো না। ম্যালেরিয়া ডেঙ্গুতে তো অ্যান্টিবায়োটিক লাগবে না, টাইফয়েডে লাগতে পারে, কিন্তু টাইফয়েডের অ্যান্টিবায়োটিক আলাদা। টাইফয়েডের অ্যান্টিবায়োটিক হচ্ছে সেফালোস্পোরিনের সঙ্গে কুইনোলোন কম্বিনেশন ম্যাক্রোলিড অ্যাড করতে হয়, সেটা তো আলাদা। আমরা যে নর্মাল অ্যান্টিবায়োটিক গুলো দোকান থেকে কিনে খাই, সেটা অ্যামক্সিসিলিন গ্রুপ এসে কি কাজ করবে? ফলে অ্যান্টিবায়োটিকটা দয়া করে নিজে থেকে না খাওয়াটাই ভালো, সেটা উপকার হবে না, বরং মানে ফিউচারে ওই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স তৈরি হবে আপনার শরীরে, অনেক বেশি ওই ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স তৈরি হয়ে যেতে পারে। ওই ব্যাকটেরিয়াটা যদি কিছু ব্যাকটেরিয়া থাকে, সেটা উল্টো পাল্টা র্যান্ডম অ্যান্টিবায়োটিক। এখন তো শুনেছি নাকি দোকানে, মানে দেখিও অনেক দোকান থেকে হয়তো কোঅ্যামক্সিক্ল্যাভের 4টে ট্যাবলেট কেটে দিচ্ছে, এটা সকালে খাবেন, রাত্রে খাবেন, 2 দিন খাবেন, মানে আনজাস্টিফাইড। কোঅ্যামক্সিক্ল্যাভ যদি খেতে হয় 625 মিলিগ্রাম অ্যাডাল্টের ডোজ, দিনে 3 বার 5 দিন অথবা 7 দিন খেতে হবে।
মানে দুটো করে দুদিন নয়, তাতে কাজ তো হবেই না, বরং উল্টে রেজিস্ট্যান্স তৈরি রেজিস্ট্যান্স হবে। তৈরি হয়ে যাবে। ফলে মুশকিল, লোককে বোঝানো মুশকিল, আমাদের দেশে সেগুলো চলে। না মানে ডাক্তারকে টাকা দেবো, মানে এটা একটা চিন্তা ভাবনা আছে মানুষের মধ্যে। কিন্তু আমার মনে হয় যে এই যে মানে ভবিষ্যতে আপনি কত বড় একটা মানে বিপদ ডাকছেন, মানে মানে কি হয় ব্যাপারটা হচ্ছে যে ওষুধটা খেলেন, তার এগেনস্টে আপনার একটা বডি একটা রেজিস্ট্যান্স তৈরি করছে, মানে যখন আপনি ঠিকঠাক ডোজে খাচ্ছেন না, মানে ভবিষ্যতে যদি আপনার কোনোদিন ওই অ্যান্টিবায়োটিকটার দরকার হয়, তখন সেই আগের মতন আর আগের মতো আর কাজ করবে না। এটা হচ্ছে পাতি বাংলা। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার হচ্ছে কমন প্রশ্ন, জ্বর হলে কি খাবো, ভাত না রুটি? জ্বর হলে যা আপনার রেগুলার ফুড সেটাকেই খেতে পারবেন, বাইরের খাবার অ্যাভয়েড করবেন। কারণ জ্বরের সময় আবার যদি একটা বাইরের খাবার খেয়ে পেটে ইনফেকশন হয়, ডাক্তারবাবু ধরতে পারবে না কোনটা থেকে হচ্ছে। বাড়ির খাবারই খান, স্বাভাবিক খাবার খান, সহজপাচ্য খাবার খাবেন, ফলমূল খাবেন, শাকসবজি খাবেন, খিচুড়ি খেতে পারেন, ভাত খেতে পারেন, রুটি খেতে পারেন, ডাল খেতে পারেন, কোনো তফাৎ হয় না। আর লুজ মোশন বা পেটের যদি জ্বরের সঙ্গে কোনো সমস্যা থাকে, আমি বলি মিল্ক প্রোডাক্ট, শাক ভাজা, জাঙ্ক ফুড, কফি, কোল্ড ড্রিঙ্ক, চকলেট, নারকোল, বাদাম, চিপস, সেগুলো অ্যাভয়েড করতে। আচ্ছা আচ্ছা, সেগুলো একটু অ্যাভয়েড করতে বলি। আমি এটাই জিজ্ঞাসা করবো করে আইসক্রিম খাওয়া যাবে কিনা। মিল্ক প্রোডাক্ট হয়ে গেল, প্রোডাক্ট হয়ে গেল জ্বরের মধ্যে। আপনি জ্বরের মধ্যে আইসক্রিম খেলেও যে কিছু হবে তার কোনো মানে নেই, আপনি আইসক্রিম খেতেই পারেন। আচ্ছা আচ্ছা, মানে আপনার তো হয়েছে ভাইরাল ইনফেকশন বা কিছু, মানে জ্বর লেগেছে বলে ঠান্ডা জিনিস খাওয়া যাবে না বা খেলেই অন্য কিছু হয়ে যাবে, সেটা ব্যাপারটা তার নয় আর কি। তবে দেখা গেছে যাদের আপার রেসপিরেটরি ইনফেকশন হয়, তাদের এই ঠান্ডা জিনিস খেলে ব্যথা ট্যাথা বেড়ে যায়, তো সেই জন্য আমরা অ্যাভয়েড করতে বলি। কিন্তু জ্বর হয়েছে তার মধ্যে আইসক্রিম খেলে কিছুই ক্ষতি হবে না। আর নর্মাল সহজপাচ্য খাবার খাওয়া, আর তার সঙ্গে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া। নারকেল জল মানে ডাব খাওয়া যেতে পারে, স্যুপ খাওয়া যেতে পারে, ফ্রুট জুস খাওয়া যেতে পারে, এগুলো খাওয়া যেতে পারে। বাড়ির হোম ফুড, রেগুলার ফুড, কোনো চেঞ্জ করার দরকার নেই। আপনি এর আগেও বললেন যে ভালো মন্দ খাবার মানে বাড়িতেই যে খাবার তৈরি হয় সে খাবার এবং জল, তো এই জলটা কতটা ইম্পর্টেন্ট জ্বর হলে, এই জল খাওয়াটা কতটা ইম্পর্টেন্ট, এবং সারাদিনে একজন মানুষ কতটা জল খাবেন যদি তার জ্বর হয়? উনি সারাদিনে যা জল খেতেন, যদি প্রাপ্তবয়স্ক মানুষ হন, সুস্থ মানুষ, তার হার্ট আর কিডনি সমস্যা নেই, তাহলে 1 লিটার জল এক্সট্রা খাবেন। আচ্ছা, মানে সে যদি সারাদিনে 3 লিটার তার জলের প্রয়োজন হয়, তাহলে সে 1 লিটার বেশি খাবেন। জ্বরের সময় জলের প্রয়োজন হয়। আর যার হার্ট বা কিডনির প্রবলেম আছে, জ্বরের সময় তাকে 300 থেকে 400 ml জল বেশি খাবেন। আচ্ছা, না তাকে অতটা জল বেশি খাওয়ার দরকার নেই না, অসুবিধা হতে পারে, কারণ কিডনির সমস্যা না, জ্বরের সময় পালস রেট বেড়ে যায়। যাদের কার্ডিওমায়োপ্যাথি, হার্টের প্রবলেম আছে, তার হার্ট ফেলিওর হতে পারে। সুতরাং জলের পরিমাণটা বাড়ানোর আগে তাকে যে ডাক্তারবাবু দেখছেন একবার জেনে নেওয়া দরকার, কারণ কতটা পাম্পিং, মানে ইজেকশন ফ্র্যাকশন কতটা আছে, কতটা পাম্প করে। যদিও আজকাল হার্ট ফেলিওর ইজেকশন ফ্র্যাকশন দিয়ে আমরা দেখি না, কারণ এরকম অনেক হার্ট ফেলিওর হয় যেগুলোতে ইজেকশন ফ্র্যাকশন প্রিজার্ভ থাকে। সো সেটা একটা আলাদা এন্টিটি, সেটা নিয়ে আরেকদিন আমরা পরে আলোচনা করব। কিন্তু মোটামুটি নর্মাল মানুষ, তার হার্ট বা কিডনির কোনো সমস্যা নেই, 1 লিটার জল এক্সট্রা খাবেন। ওকে, আর একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে বাচ্চাদের যখন জ্বর হয়, আমরা বাবা মা যারা আছেন তারা খুব মানে কি চিন্তিত হয়ে পড়েন, ভীষণ রকম চিন্তিত হয়ে পড়েন এবং কি করবেন বুঝতে পারেন না। তো কখন একটা বাচ্চার জ্বর মানে বিপদের ইঙ্গিত দেয়, মানে এইবার তোমাকে আর ঘরে রাখতে হবে না, বাচ্চাটা এবার একদম কোন হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে পৌঁছতেই হবে, তো কোন কোন জিনিসগুলো দেখলে এটা করা উচিত? পারসিস্টেন্ট হাই গ্রেড ফিভার, অনেক বেশি জ্বর আসছে, কম ফ্রিকোয়েন্সিতে চলে আসছে। 2 নম্বর, বাচ্চার ঠোঁট যদি ব্লু হয়ে যায়। আচ্ছা। 3 নম্বর, লেথার্জিক বাচ্চা, শুয়ে আছে, খাচ্ছে না, সাড়া দিচ্ছে না। 4 নম্বর, কনভালশন যদি হয়। 5 নম্বর, যদি খুব চিৎকার করে বাচ্চা কাঁদে, খুব জ্বর হয়েছে, কান্না থামছেই না, খুব চিৎকার করে কাঁদছে, তাহলে কিন্তু এগুলো সাইন যে বাচ্চাকে নিয়ে যেতে হবে হসপিটাল বা কোনো ডাক্তারের কাছে। আর যদি শ্বাসকষ্ট হয়, এইগুলো মাথায় রাখতে হবে। ওকে, আমার শেষ প্রশ্ন, আমার জ্বর হয়েছে, আমি ঘরোয়া উপায়ে কিভাবে জ্বর কমাবো? ঘরোয়া উপায়ে জ্বর কমবে একমাত্র শুধু ভাইরাল ফিভার গুলো, বাকিগুলো ঘরোয়া উপায়ে কমবে না। ম্যালেরিয়া, ডেঙ্গু, হ্যাঁ ডেঙ্গু ঘরোয়া উপায়ে কমবে, ডেঙ্গু তো ভাইরাল ফিভার একটা। কিন্তু যেহেতু একটা বিপদ আসতে পারে ডেঙ্গুতে, তো তাই সতর্ক থাকাটা ভালো, ডাক্তারবাবুর নজরে থাকা ভালো, কিছু পরীক্ষা করে দেখতে হয়, কোয়াগুলোপ্যাথি হচ্ছে কিনা, বা ব্লিডিং টেন্ডেন্সি তৈরি হচ্ছে কিনা, বা প্লেটলেট কিরকম কমছে টমছে, বা হাইপোটেনশন বা প্রেশার ফল করে যাচ্ছে কিনা, বা পেটে ব্যথা হচ্ছে কিনা, বা লিভার এফেক্টেড হচ্ছে কিনা দেখা দরকার। কিন্তু ভাইরাল ফিভারটা আমরা বাড়িতে
ঘরোয়া উপায়ে চিকিৎসা করতে পারি। হুম। জল প্রচুর পরিমাণে খাওয়া, হুম। প্যারাসিটামল খাওয়া, হুম। যদি সর্দি কাশি থাকে অ্যান্টি অ্যালার্জিক খাওয়া, গরম জলের ভাপ নেওয়া, তুলসী পাতার গরম জলে ফুটিয়ে খাওয়া বা মধু খাওয়া, এগুলো গলায় আরাম পাওয়া যায়। আর বাড়ির হোম ফুড খেতে পারি, স্যুপ খেতে পারি, লিকার চা, গ্রিন টি, ফ্রুট জুস, ডাবের জল, ফলমূল, এইসব খেয়ে আমরা ভাইরাল ফিভারটা ঘরে ম্যানেজ করতে পারি। স্নান তো করতেই পারি। স্নান আমরা রেগুলার করতে পারি, স্নান করাতে কোনো বাধা নেই, একদম রেগুলার চান করতে পারি। এবং এই পদ্ধতিতেই দেখা যায় যে 70 to 80% ভাইরাল ফিভার বাড়িতেই সেরে যায়। ওকে, থ্যাংক ইউ ডাক্তারবাবু। মানে জ্বর নিয়ে এত সুন্দর একটা আলোচনা আমরা করলাম। তো জ্বর নিয়ে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অনায়াসেই আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।